স্যার, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এখন পড়তে বসো। তোমার এরকম প্রতিদিন বাহানা আমার কিন্তু ভালো লাগে না খাদিজা। আর যদি তুমি আমার সাথে এরকম করো তাহলে আমি তোমার আব্বুর কাছে বিচার দিব আর বলবো তোমাকে আমি পড়াতে পারবো না। স্যার, এরকম করেন কেন? আমি তো আপনার স্টুডেন্ট। আমি কি আপনার সাথে মজা করতে পারি না? আপনার সাথে মজা করতে তো আমার অনেক ভালো লাগে। কিন্তু আমার তো ভালো লাগে না। তুমি আমার ছাত্রী আর তোমার বয়স কিন্তু এখন 19 হয়ে গেছে। তোমার আব্বু আম্মু যদি শুনতে পারে এই সব তাহলে কিন্তু আমাকে অনেক কিছু বলবে। বলবে, আপনিও বলবেন যে আপনি আমাকে ভালোবাসেন, তাহলে তো হয়। আর আমি না হয় আমার আব্বু আম্মুকে বলবো যে আপনার সাথে আমার বিয়ে করিয়ে দিতে। খাদিজা, এখন কিন্তু বেশি হয়ে যাইতেছে, চুপচাপ পড়ো। আর যদি পড়তে না মন চায় তাহলে আমাকে বলো, আমি চলে যাইতেছি। চলে যেতে হবে না স্যার, আপনি বসে থাকেন, আমি পড়তেছি। এই বলে খাদিজা পড়তে লাগলো আর মাঝে মধ্যে সাগরের দিকে তাকাচ্ছে। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর খাদিজার পড়া শেষ হয়ে গেল আর বলতে লাগলো, স্যার, আমার তো এখন পড়া শেষ। এখন কি আপনি চলে যাবেন নাকি কিছুক্ষণ থাকবেন আমার সাথে গল্প করার জন্য? আমি এখন চলে যাব বাসায়। তুমি এক কাজ করো, কিছু পড়া দিয়ে যাই, এই পড়াগুলো পড়ে কমপ্লিট করে ফেলবে। সামনে কিন্তু তোমার পরীক্ষা। ফেল করলে কানে ধরে বিয়ে করিয়ে দিবে তোমার আব্বু। আমি তো এটাই চাই, আপনার সাথে যাতে আমার বিয়ে দিয়ে দেয়, তাহলে তো আমি অনেক খুশি হব। ফাইজলামি করার জায়গা পাও না, তাই না? আরেকবার দেখি যদি এরকম করো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি আর তোমাকে পড়াতে আসবো না। এই বলে সাগর চেয়ার থেকে উঠে চলে গেল নিচে। খাদিজার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল তার বাসায়। এদিকে খাদিজা সাগরকে বকাবকি করে তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছে। তার নেউল বনবিড়াল শালা হাতির বাচ্চা, আমি বলছি আমাকে বিয়ে করার জন্য, আর সে কিনা আমাকে বিয়ে করবে না। আব্বুর কাছে নাকি বিচার দিবে। দাঁড়া, তোর ব্যবস্থা করতেছি আমি। তুই অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবি না, আমাকেই বিয়ে করতে হবে, দেখে নিস। এ বলে খাদিজা চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু বসে বসে টিভি দেখতেছে। খাদিজা তার আম্মুর পাশে বসে তার আম্মুর কোলে মাথা রেখে বলতে লাগলো, আম্মু, তোমরা এইটা কি স্যার নিয়ে এসেছো? আমি যেটা বলি আমার কথা শোনে না। আমি কিন্তু এই স্যারের কাছে পড়াশোনা করব না যদি আমার কথা না শোনে। তোর কথা না শোনে মানে? কিছু বলেছে নাকি তোকে? যদি বলে থাকে আমাকে বল, আমি কাল থেকে বলবো না আসার জন্য আমার বাসায় তোকে পড়াতে। আরে আম্মু, তা না, আসলে আমি স্যারকে বলেছিলাম আমাকে একটু আদর করে পড়ানোর জন্য। স্যারকে আমার খুব ভালো লাগে। আম্মু, তুমি আব্বুর সাথে কথা বলে স্যারের সাথে আমার বিয়েটা দিয়ে দাও। দিব কানের নিচে একটা চড়। বিয়ের বয়স হয়েছে নাকি তোর? আর একবার যদি শুনি এই কথা বলতে তাহলে কিন্তু তোর আব্বুকে আমি বিচার দিতে বাধ্য হব। বলবো যে তুই স্যারের সাথে খারাপ ব্যবহার করিস। আমি তো স্যারের সাথে ভালো ব্যবহার করেছিলাম, কিন্তু স্যার তো আমাকে পাত্তাই দিচ্ছে না। আমি এখন কি করব? ভালোভাবে লেখাপড়া কর। বিয়ের বয়স যখন হবে তখন বিয়ে দিব তোকে। এখন যা গিয়ে খাবার খেয়ে নে, রাত হয়ে গেছে প্রায় অনেক। তোর আব্বু আজকে আসবে না। ঠিক আছে আম্মু, যাইতেছি। আমার বিয়ে যেন স্যারের সাথেই হয়, এটা মনে রাখো, না হলে কিন্তু আমি নিজের ক্ষতি করে ফেলবো। এই বলে খাদিজা ওখান থেকে চলে গেল খাবার টেবিলে। খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী শর্মিলা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে শর্মিলা বলতে লাগলো, কি রে খাদিজা, কালকে কলেজে আসবি না নাকি? হ্যাঁ, কালকে তো কলেজে যাব। কেন, কি হয়েছে? না, তেমন কিছু হয় নাই। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করিয়ে দিব, এটার জন্যই জিজ্ঞাসা করলাম কালকে কলেজে যাবি নাকি। তুই তো বলেছিলে আমার বয়ফ্রেন্ডকে দেখবি, কিন্তু কখনো দেখাতে পারি নাই। কালকে বলেছে আমাদের কলেজে যাবে। ঠিক আছে, কালকে যেহেতু আমাদের কলেজে যাবে তাহলে না হয় দেখা করিয়ে দিস। দুলা ভাইয়ের সাথে একটু আড্ডা দিব। ঠিক আছে, কালকে তাড়াতাড়ি চলে আসিস আমাদের বাসায়। এইখান থেকে না হয় দুইজন একসাথে যাব কলেজে। আচ্ছা, কালকে যাওয়ার সময় ফোন দিব না, এখন রাখি তাহলে। এই বলে খাদিজা ফোনটা কেটে দিয়ে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে ফেসবুকিং করতেছে, এমন সময় সাকিবের আইডিটা তার সামনে আসলো।
সাকিবের আইডিতে ঢুকতেই দেখতে পেল সুন্দর সুন্দর ক্যাপশনে লেখা এবং কমেন্টে প্রায় অনেক মেয়ে অনেক কিছু লিখেছে। এটা দেখে খাদিজা বলতে লাগলো, ও মাই গড, আমার স্যার যে এতটা রোমান্টিক আগে জানতাম না। তবে স্যারের আইডিতে এত মেয়ে কিসের? নিশ্চয়ই স্যার এই মেয়েগুলোর সাথে লুচ্চামি করে, না হলে এত মেয়ে দিয়ে কি করে? এই বলে খাদিজা মেসেজ দিল সাগরকে। বেশ কিছুক্ষণ পর ওই পাশ থেকে রিপ্লাই আসলো। খাদিজা কি মেসেজ করছিল চলুন শুনে আসি। এই কুত্তা, বিলাই, ছাগল, গরু, হাঁস, মহিষ, তোর আইডিতে এতগুলো মেয়ে কেন? এতগুলো মেয়ে রেখেছিস নিশ্চয়ই লুচ্চামি করার জন্য, তাই না? কে আপনি আর আমাকে এইসব বলতেছেন কেন? আমি খাদিজা, তোর স্টুডেন্ট। তুই প্রতিদিন এই মেয়েগুলোর সাথে ফ্লার্ট করিস, তাই না? কালকে শুধু আমাদের বাসায় আয়, এরপর ফ্লার্ট করা শেখাচ্ছি তোকে। বাই। এই বলে খাদিজা ফোনটা চার্জে রেখে ঘুমিয়ে গেল। এদিকে সাগর তো পড়ে গেল মহা টেনশনে, কারণ সাগর জানে এই মেয়ে যা বলে তাই করে। সাগর মনে মনে বলতে লাগলো, এই পাগল মেয়েটা আমাকে জ্বালিয়ে অতিষ্ঠ করে ফেলতেছে। এই মেয়েটাকে একটা শিক্ষা দিতে হবে, না হলে এই মেয়েটা সোজা হবে না। কালকে তো শর্মিলার সাথে দেখা করতে যাব। খাদিজা তো ওই কলেজে লেখাপড়া করে, তাকে দেখিয়ে দেখিয়ে না হয় শর্মিলাকে একটু আদর করব। এসব ভাবতে ভাবতে সাগর ঘুমিতে সে পাড়ি জমালো। দেখতে দেখতে রাত পার হয়ে গেল, সকাল হলো। সকাল 7টা। ঘুম থেকে উঠে সবে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার ছোট বোন বসে বসে টিভিতে কার্টুন দেখতেছে। সাগর তার পাশে গিয়ে বসে পড়তে সাগরের ছোট বোন আয়েশা বলতে লাগলো, ভাইয়া ভাইয়া দেখো, জেরি কিভাবে এই টমকে দৌড়ানি দিচ্ছে। জেরি ছোট হয়েও টমকে ভয় পায় না, আর আমিও তোমাকে ভয় পাই না। ভয় পাস না, আমাকে যখন দু একটা চড় মারবো তখন ভয় পাবি। আম্মু, ভাইয়া আমাকে চড় মারবে বলেছে। আমি ভাইয়াকে কিচ্ছু করি নাই, আর ভাইয়া আমাকে এসব বলতেছে। এই ভাইয়া, আমি কিন্তু তোমার নামে আব্বুর কাছে বিচার দিব, আর বলবো তুমি প্রতিদিন একটা মেয়ের সাথে দেখা করতে চাও, আবার ওই মেয়ের সাথে ফুষ্টি নষ্টি করো। তুই জানলি কিভাবে আমি একটা মেয়ের সাথে দেখা করতে যাই? তোকে কে বলেছে আমি ওই মেয়ের সাথে ফষ্টি নষ্টি করি? আমি দেখেছি তো, নিজের চোখেই দেখেছি তুমি একটা মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছো, তাও আবার পাবলিক পার্কে বসে। প্লিজ আয়েশা, কাউকে বলিস না। তোকে আমি প্রতিদিন 2টা করে চকলেট এনে দিব। প্লিজ কাউকে বলিস না। সত্যি সত্যি এনে দিবা তো, নাকি মিথ্যা বলতেছো? আমাকে মিথ্যা বললে কিন্তু আমি সত্যি সত্যি আব্বুকে বলে দিব তুমি যে বাইরে গিয়ে এসব কাজ করো। কাউকে বলার দরকার নেই বোন, প্লিজ কাউকে বলিস না। আমি তোকে সত্যি সত্যি এনে দিব। আজকে যখন বাইরে যাব তখন এনে দিব। একটাই এনে দিলে কিন্তু চলবে না, প্রতিদিন আমাকে 3টা করে চকলেট এনে দিতে হবে, আর চকলেট না পাইলে আইসক্রিম আইনা দিতে হবে। পারবে তো এনে দিতে? হ্যাঁ পারবো, চল খাওয়া দাওয়া করে নেই, আমি আবার বাইরে যাব একটু পর। এই বলে সাগর আর আয়েশা চলে গেল খাবার টেবিলে। এদিকে সাগরের আম্মু খাবার দিয়ে দিল আর সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে সাগর, কোথাও যাবি নাকি আজকে? হ্যাঁ আম্মু, একটু বাইরে যাব। কেন, কিছু প্রয়োজন নাকি? প্রয়োজন থাকলে বলো, আমি আসার সময় নিয়ে আসবো। তুই কখন আসবি তার তো ঠিক ঠিকানা নেই, তার সাইতে আমি গিয়ে নিয়ে আসবো, তোর নিয়ে আসতে হবে না। আর আয়েশা, খাওয়া দাওয়া করেছিস? এখন সোজা স্কুলে যাবি রেডি হয়ে? আম্মু, আমি তো স্কুলে যাবই, কিন্তু তোমার ছেলে জানো কি করেছে? প্রতিদিন কলেজে গিয়ে মেয়েদের সাথে ইটিস পিটিস করে। আমি বলেছি বলে আমাকে নাকি চড় মেরে গাল লাল করে দেবে বলে। আয়েশার কথা শুনে সাগর তো চোখ বড় বড় করে ফেলল। আর এই মেয়েটা একটা কথা পেটের ভিতর জমা করে রাখতে পারে না। কি যে করি এই মেয়েটাকে নিয়ে। এখন আম্মু কি বলবে, আমাকে নিশ্চয়ই বকাঝকা করবে। কি রে সাগর, আয়েশা যা বলতেছে তা কি সত্যি? তোকে কলেজে পাঠায় এটার জন্য নাকি? আরে না আম্মু, আয়েশা মজা করে বলছে তোমাকে। আয়েশা, তুই আম্মুকে মিথ্যা কথা বলেছিস কেন? তোকে কিন্তু পরে চকলেট দেব না। তোমার চকলেট আমার লাগবে না, তোমার চকলেট তুমি নিজে খাও। আম্মু, আমি যা বলছি সব সত্যি কথা বলছি। ভাইয়া কিন্তু আজকেও একটা মেয়ের সাথে দেখা করতে যাবে। ভালো হয়ে যা সাগর, ভালো হয়ে যা। ভালো হইতে 2 টাকার প্রয়োজন হয় না, মনে রাখিস। আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে যেখানে যাওয়ার সেখানে যা। মনে মনে বলতে লাগলো। এই বলে সাগরের আম্মু চলে গেল ওইখান থেকে তার রুমে। এদিকে সাগর আয়েশার একটা কান টেনে ধরে বলতে লাগলো, কিরে পিচ্ছি, তোকে বলেছিলাম না যে চকলেট আর আইসক্রিম এনে দিব? তুই আম্মুকে বললি কেন যে আমি কলেজে গিয়ে এসব করি? আমার তো তোমাকে বকা খাওয়াতে অনেক ভালো লাগে,
এর জন্যই তো আম্মুকে বলেছি আমি। তুমি আমার কান ধরে টান দিয়েছো, তোমার বউ কানে কম শুনবে, এই বলে দিলাম। বদদোয়া দিতেছিস আমাকে? ঠিক আছে দে, দেখবি তোর মতো একটা মেয়ে আনবো যাতে তোকে পিটিয়ে সোজা করতে পারে। হ্যাঁ জানি জানি কেমন মেয়ে আনবে। যাও যাও তাড়াতাড়ি যাও, কলেজে গিয়ে দেখো তোমার শখের নাগরিক অপেক্ষা করতেছে। সাগর খাবার টেবিল থেকে উঠে চলে গেল তার রুমে। ড্রেসগুলো চেঞ্জ করে চলে আসলো নিচে। বাইকটা স্টার্ট দিয়ে যেতে লাগলো কলেজের দিকে। বেশ কিছুক্ষণ এর মধ্যে চলে আসলো কলেজে। এসে দেখে শর্মিলা গাছের নিচে বসে আছে। সাগর শর্মিলার পাশে গিয়ে বসতে শর্মিলা বলতে লাগলো, কি ব্যাপার, আজকে তোমার এত দেরি হয়েছে কেন? তোমাকে না বলেছি তাড়াতাড়ি আসার জন্য? আমি তো ঠিক টাইমে এসেছি, কই দেরি করলাম? আবার তুমি একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখো। শর্মিলা ঘড়ির দিকে তাকিয়ে আবার সাগরের দিকে ফিরে তাকালো আর বলতে লাগলো, সরি জান, আমি খেয়াল করি নাই। চলো আমরা ওইদিকে গিয়ে বসে গল্প করি। আমার একটা বান্ধবী আসবে, তার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব। সে বলতেছে তোমার সাথে নাকি পরিচয় হবে। আচ্ছা, যখন পরিচয় করিয়ে দেওয়ার তখন করিয়ে দিব। চলো আমরা ওই দিকে যাই। এ বলে সাগর আর শর্মিলা চলে গেল অন্য পাশে। এদিকে খাদিজা কলেজ গেট দিয়ে প্রবেশ করতে করতে তার ব্যাগ থেকে ফোনটা বের করে ফোন দিল শর্মিলাকে। বেশ কিছুক্ষণ পর শর্মিলা ফোনটা রিসিভ করে বলতে লাগলো, কলেজের বাম পাশে শিমুল গাছের নিচে আমরা বসে আছি, চলে আয় ওইখানে। আচ্ছা তোরা বস, আমি 2 মিনিটে আসতেছি। এ বলে খাদিজা চলে গেল ওইখানে। গিয়ে দেখে সাগর শর্মিলার হাত ধরে বসে আছে। এটা দেখে তো খাদিজার চোখগুলো রক্তবর্ণ ধারণ করলো। সাগর খাদিজার দিকে তাকাতেই কিছুটা ভয় পেয়ে গেল, কারণ চোখগুলো অনেক লাল হয়ে আছে। খাদিজা শর্মিলার পাশে গিয়ে বসতেই শর্মিলা বলতে লাগলো, কি রে খাদিজা, গাঁজা টাজা খেয়ে এসেছিস নাকি? চোখগুলো এরকম ভাবে লাল করে আছিস কেন? আচ্ছা শর্মিলা, একটা কথা বলতো, এটাই কি তোর বয়ফ্রেন্ড নাকি অন্যটা? হ্যাঁ এটাই আমার বয়ফ্রেন্ড, ওর নাম সাগর। আজকে 2 মাস ধরে আমরা রিলেশন করতেছি, সামনে বিয়ে করার প্ল্যান আছে আমাদের। ও আচ্ছা, বিয়ে করার প্ল্যান আছে। ওর ব্যাপারে সবকিছু জানিস নাকি? কোথায় কি করে কি না করে? সাগর খুব ভালো ছেলে, ওর ব্যাপারে আমার কোনো কিছু জানার প্রয়োজন নেই, আর প্রয়োজন থাকলেও জানার ইচ্ছে নেই, কারণ সাগর আমাকে খুব ভালোবাসে। ও আচ্ছা, এতটা বিশ্বাস করিস তুই? তোকে বলেছিলাম না আমি একজনের কাছে প্রাইভেট পড়ি। এটাই সেই ছেলে। প্রাইভেট পড়তে গিয়ে আমার সাথে কি কি করে এটা জানলে তো তুই কোনো দিনও ওর সাথে রিলেশনে থাকবি না। খাদিজা, কি হচ্ছে এসব? তুমি আমার ব্যাপারে এরকম খারাপ কথা বলতেছো কেন? আমি তোমাকে কি করেছি প্রাইভেটে? স্যার, আপনি আমাকে কি করেছেন বললে তো আপনার গার্লফ্রেন্ড আপনাকে এখানে মেরে ভর্তা বানিয়ে ফেলবে। আমি চাই না আপনার গার্লফ্রেন্ড আপনাকে কিছু করুক। খাদিজা, তুই সত্যি সত্যি করে বলতো সাগর কি করেছে তোকে? এরকম আমি তাকে শিক্ষা দিতেছি। তো বয়ফ্রেন্ড আমার বুকের উপর হাত দিয়েছে এবং আমাকে আই লাভ ইউ বলেছে, আর বলেছে যে আমাকে নাকি খুব ভালোবাসে। খাদিজা, কি বলতেছো এসব তুমি? প্লিজ এসব বলো না, আমাদের রিলেশনটা ভেঙে দিও না। তুমি শর্মিলাকে বলো এসব কথা মিথ্যা। হ্যাঁ শর্মিলা, তোর যদি প্রমাণ লাগে তাহলে আমি প্রমাণ দিতেছি। এই দেখ বয়েস যে কি বলতেছে। এই বলে খাদিজা তার ফোনটা বের করে ফাইল থেকে একটা আই লাভ ইউ এর ভয়েস বের করে শুনিয়ে দিল শর্মিলাকে। বেশ কিছুক্ষণ পর শর্মিলা সাগরের দিকে ভালোভাবে তাকিয়ে বলতে লাগলো, এদিকে আমার সাথে রিলেশন করবি, আবার আমার বান্ধবীকেও খাওয়ার চেষ্টা করবি, তাই না? তোর মতো লুচ্চাকে আজকে আমি মেরে ভর্তা বানিয়ে দিব। এ বলে শর্মিলা সাগরের মুখ চেপে ধরল। এদিকে খাদিজা মিটমিট করে হাসতেছে। বেশ কিছুক্ষণ সাগরকে পিটানোর পর শর্মিলা বলতে লাগলো, তোর সাথে আমার ব্রেকআপ, আর কোনোদিনও আমাকে ফোন দিবি না, মেসেজ করবি না। আমি আজকেই তোকে ব্লক করে দিব, দাঁড়া তুই। এই বলে শর্মিলা ওইখান থেকে উঠে চলে গেল ক্লাসরুমে। এদিকে খাদিজা সাগরের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে বলতে লাগলো, কিরে, কেমন লাগলো আমার কথাগুলো? আমার সাথে তুই রিলেশন করবি না, তোর 14 গোষ্ঠী রিলেশন করবে। এই বলে দিলাম। এখন ক্লাসে যাই, বিকেলে তোর সাথে দেখা হবে বাসায়। ওই সময় আমি একটু আদর করে দিব। যাও বেবি, এখন তুমি বাসায় যাও। এ বলে খাদিজা ওইখান থেকে উঠে চলে গেল তার ক্লাসরুমে। এদিকে সাগর রাগে গজগজ করতে করতে তার বাইকটা নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতে সাগরের আম্মু এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো,
কি রে, তুই না কলেজে গিয়েছিলি? এত তাড়াতাড়ি চলে আসলি যে? আম্মু চলে এসেছি, ভালো লাগে না তার জন্য আমি রুমে গেলাম। যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে ডাক দিও। এই বলে সাগর চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে মনে মনে বলতে লাগলো, এই মেয়েটাকে তো কিছু একটা করতে হবে। আজকে এই মেয়েটার জন্য আমাদের রিলেশন ব্রেকআপ হয়ে গেছে। এই মেয়েটাকে কিছু না করলে তো এই মেয়েটা সোজা হবে না। কি করা যায় আইডিয়া। আজকে যখন পড়াতে যাব তখন তার বুকের উপর হাত দিব। যেহেতু সে বলেছে আমি নাকি তার বুকের উপর হাত দিয়েছি, এখন তো হাত দিতেই হবে। এসব ভাবতেছে সাগর। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। সাগর চলে আসলো খাদিজাদের বাসায়। কলিং বেল দিতেই খাদিজা এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে হাসি মুখে বলতে লাগলো, আসেন স্যার, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি রুমে যান, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসতেছি। আজকে বাসায় কেউ নেই। ও আচ্ছা, চা বানিয়ে নিয়ে আসতে হবে না, তুমি আসলেই হবে। চলো রুমে যাওয়া যাক এখন। এই বলে সাগর আর খাদিজা চলে আসলো রুমে। সাগর দরজাটা লাগিয়ে দিয়ে এক পা করে খাদিজার দিকে এগিয়ে যেতে লাগলো। এদিকে খাদিজা কিছুটা ভয় পেয়ে বলতে লাগলো, কি ব্যাপার স্যার, আপনি আমার দিকে এইভাবে এগিয়ে আসতেছেন কেন? আমাকে পড়াবেন না নাকি? অবশ্যই পড়াবো, তুমি না বলেছিলে তোমার বান্ধবীকে আমি নাকি তোমার বুকের উপর হাত দিয়েছি, এখন তো তাহলে দিতেই হয়। বলে সাগর খাদিজাকে তার বিছানায় হালকাভাবে ধাক্কা মেরে ফেলে দিল। সাগর আস্তে আস্তে করে খাদিজার উপর উঠে পড়ল। খাদিজার দুই হাত দুদিকে ধরে আস্তে আস্তে করে সাগর তার ঠোঁট জোড়া খাদিজার ঠোঁটের সাথে একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর সাগর খাদিজার বুকের উপর হাত দিয়ে বলতে লাগলো, এই দুইটা তো এখনো আপেলের মতো হয়ে আছে, তাড়াতাড়ি বড় করেন, না হলে তো জামাইয়ের বাড়িতে গিয়ে জামাইকে কিছু খাওয়াতে পারবেন না। জামাইয়ের বাড়িতে গিয়ে কিছু খাওয়াতে হবে কেন? তুমি তো নিজেই খাবে। আমি তো বিয়ে করলে তোমাকেই বিয়ে করব, আর তুমি আজকে আমার সাথে এরকম করলে কেন? এটা তোমার শাস্তি। তুমি তোমার বান্ধবীকে মিথ্যা কথা বলেছো, এটার জন্য আমি তোমার সাথে এটা করেছি। আর যদি কোনোদিন মিথ্যা কথা বলো তাহলে কিন্তু আরো কঠিন শাস্তি হবে। যাও টেবিলে পড়তে বসো। এরকম যদি মাঝে মধ্যে আদর খেতে পারি তাহলে তো মিথ্যা কথা বলতেই হয়, তাই না? এখন থেকে আরো বেশি করে মিথ্যা কথা বলবো যাতে আপনার আদর খেতে পারি স্যার। বলে খাদিজা পর টেবিলে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর সাগর খাদিজার পাশে এসে বসে পড়ল আর বলতে লাগলো, আমার এমন কি দেখেছো যে তুমি আমার সাথে রিলেশন করতে চাও? আর আমি তো তোমার চাইতে কম করে হলেও 4 থেকে 5 বছরের বড়, তাহলে তুমি আমার সাথে রিলেশন করবে কেন? বিয়ে করলে তো জামাইয়ের বয়স কিছুটা বড় লাগে, আর মেয়ের বয়স ছোট হলেও কোনো সমস্যা নেই। দেখো খাদিজা, আমার সাথে তোমাকে মানাবে না। আমি ভালোবাসি, তুমি আমার পিছু করা ছেড়ে দাও, না হলে কিন্তু আমি তোমার আব্বুর কাছে বিচার দিব। তোমার আব্বু কিন্তু আমাকে অনেক বিশ্বাস করে। হ্যাঁ জানি তো, বিশ্বাস যে করে এটার জন্যই তো আমি আপনাকে বিয়ে করতে চাইতেছি। তুমি বিয়ে করতে রাজি হলেও আমি তোমাকে বিয়ে করব না। এখন চুপচাপ বসে পড়তে থাকো তো, তোমার কথা শুনে আমার মাথা ব্যথা করতেছে। আমার কোলে মাথা রাখেন, আমি আপনার মাথাটা টিপে দিতেছি। আর তার কোনো প্রয়োজন নেই, আপনাকে আমার মাথা টিপে দিতে হবে না, আপনার কোলে মাথাও রাখতে হবে না। চুপচাপ পড়তে বসেন। পড়তেছি, ঠিক আছে পড়তেছি। সাগর চেয়ারে হেলান দিয়ে ফোন টিপতে লাগলো। এদিকে খাদিজা পড়তেছে আর বারবার সাগরের দিকে তাকাচ্ছে। সাগর কি করতেছে এই সব কিছু খেয়াল করতেছে। স্যার, আপনি ফোন না টিপে আমার টিপেন, তাহলে তো মজাই পাবেন। খাদিজার এমন কথা শুনে সাগর চোখ বড় করে ফেলো আর খাদিজার গালে ঠাস করে একটা চড় মেরে বলতে লাগলো, ঠাস। খাদিজা, তোমার সাথে ভালো ব্যবহার করি বলে তুমি এরকম বলতে পারো না। আমি তোমার শিক্ষক, সো আমি তোমাকে ছাত্রী হিসেবে দেখি, অন্য কোনো কিছু ভাবে দেখি না। তুমি যদি আর একটা এরকম খারাপ কথা বলো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি আর কোনোদিন তোমাকে পড়াতে আসবো না। সরি স্যার, আমি তো কোনো দিন আপনাকে এইসব বলবো না। প্লিজ, আপনি আমাকে পড়াতে আসছেন তাহলেই হবে। হ্যাঁ, চুপচাপ পড়তে থাকো, আর যেটা পারবে না আমাকে বলবে, আমি বলে দিব। খাদিজা পড়তে লাগলো। বেশ কিছুক্ষণ পড়ানোর পর সাগর খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সব পড়া তো কমপ্লিট, এখন তাহলে আমি আমার বাসায় চলে যাই। তুমি তো সবকিছু সর্বনাশ করে দিয়েছো, এখন কারোর সাথেই কথা বলতে পারবো না। তাকে বলেছি কি অন্য কারোর সাথে কথা বলার জন্য? আমি আছি কেন? আমার সাথে কথা বলবে সারাদিন সারা রাত। তুমি একটা বাচ্চা মেয়ে, তোমার সাথে কি কথা বলবো? নাক টিপ দিলে দুধ বের হবে, আবার বলতেছো তোমার সাথে কথা বলার জন্য।
আরে নাক টিপলে দুধ বের হবে না তো। ফাজিল মেয়ে কোথাকার, থাকো তুমি, আমি বাসায় যাই। এই বলে সাগর চলে আসলো নিচে। এদিকে সাগরে পিছু পিছু খাদিজাও চলে আসলো। খাদিজা দরজাটা লাগিয়ে দিয়ে রুমে এসে ওয়ার্ড্রপের উপর থেকে ফোনটা বের করে ভিডিওটা দেখতে লাগলো। কারণ খাদিজা জানতো আজকে কিছু একটা হবে, তাই সে ফোনে ভিডিও রেকর্ড চালু করে রেখেছিল। পুরো ভিডিও থেকে লিপ কিস করার ভিডিওটা রেখে বাকি ভিডিওটা কেটে দিল। আর মনে মনে বলতে লাগলো, চান্দু, তুমি আমাকে বিয়ে করবে না তো কাকে বিয়ে করবে? আমাকে বিয়ে না করলে অন্য কারোর সাথে বিয়ে হতেও দেব না তোমার। এসব বলতেছে আর মুচকি মুচকি হাসতেছে। বেশ কিছুক্ষণ হাসাহাসি করার পর খাদিজা ঘুমিয়ে গেল। এদিকে সাগর বাড়িতে এসে ফ্রেশ হয়ে বিছানায় বসতে তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে শর্মিলা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে শর্মিলা বলতে লাগলো, সাগর, তুমি আমাকে সত্যি সত্যি বলো তো, তুমি খাদিজাকে কিছু করো নাই তো? খাদিজাকে তো আজকে আমি লিপ কিস করেছি। কেন, তুমি কি আবার আমার কাছে ফিরে আসতে চাও নাকি? ফিরে আসতে চাইলেই আমি ফিরিয়ে নিব না। যেখানে তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না, ওইখানে আবার ফিরে আসলে তোমাকে যদি আবার কিছু বলা হয় তাহলে তুমি বিশ্বাস করবে না। তার চাইতে ভালো একাই থাকো। তুমি আমাকে আমার মতো থাকতে দাও। এখন তো পাইছিস ভালো জিনিস, আমাকে দিয়ে আর কি হবে? এটার জন্যই তো তার কাছে চলে গেছিস। দেখবো দেখবো কতদিন তুই থাকিস তার কাছে। আমি তোকে সুখে থাকতে দিব না, এটা মনে রাখিস। এই বলে শর্মিলা ফোনটা কেটে দিল। এদিকে সাগর চোখ বন্ধ করে মনে মনে বলতে লাগলো, এই দুইটা মেয়ের হাত থেকে বাঁচতে হলে আমাকে কিছু একটা করতে হবে। হয়তো বাড়ি থেকে চলে যেতে হবে কোথাও, আর না হয় কোথাও কয়েকদিনের জন্য উধাও হয়ে যেতে হবে, যাতে ওরা আমাকে খুঁজে না পায়। এসব ভাবতেছে এমন সময় সাগরের আম্মু সাগরের রুমে প্রবেশ করলো। সাগর তার আম্মুকে দেখে বলতে লাগলো, আম্মু, তুমি হঠাৎ আমার রুমে আসলে? হ্যাঁ, হঠাৎ তোর রুমে এসেছি, কারণ আমরা তোর জন্য মেয়ে দেখা শুরু করে দিয়েছি। আর কতদিন একা থাকবি? এখন তো বিয়েটা করে নে, পড়ালেখা তো আরও আগে শেষ করেছিস। আম্মু, তুমি না গতকালকে বললে আমার বিয়ের বয়স হয় নাই, তাহলে আজকে কেন বলতেছো আমার জন্য মেয়ে দেখতেছো? আমি এখন বিয়ে করব না, আরও 2-1 বছর যাক, এরপর বিয়ে করব। ঠিক আছে, তোর যেহেতু ইচ্ছা 2-1 বছর পর বিয়ে করবি, তাহলে না হয় 2-1 বছর পর বিয়ে করিস। এই নে, বাজারে গিয়ে এই লিস্টে যা কিছু আছে সকল কিছু নিয়ে আসবি। তোর আব্বু কিছুক্ষণ পর চলে আসবে, রান্না করতে হবে। আচ্ছা আম্মু, যাইতেছি আমি এখনই। এই বলে সাগর লিস্টটা নিয়ে চলে আসলো বাজারে। সকল কিছু নিয়ে সাগর যে চলে আসতে যাবে, এমন সময় পিছন থেকে একটা মেয়ে ডেকে বলতে লাগলো, এই সাগর, দাঁড়া একটু। সাগর পিছনে ফিরতে দেখে তার বান্ধবী মিম দাঁড়িয়ে আছে। মিমকে দেখে সাগর রিক্সা থেকে নেমে চলে আসলো মিমের কাছে আর বলতে লাগলো, কি রে মিম, তুই কবে আসলি দেশে? আমাকে ফোন দিলি না কেন? আমি আজকে 7 দিন হয়েছে দেশে এসেছি। আমি এখন একজন গাইনি ডক্টর। তোর ফোন নাম্বার ছিল না, এর জন্য আর যোগাযোগ করতে পারিনি। ভাবছিলাম তোদের বাসায় যাব আজকে। যাক, দেখা হয়ে গেছে তোর সাথে, চল দুজন একসাথে চলে যাই। হ্যাঁ চল, যাওয়া যাক। রিক্সাওয়ালা মামা গাড়ি চালাতে লাগলো। এদিকে খাদিজা রাস্তায় দাঁড়িয়ে কথা বলতেছে তার বান্ধবীর সাথে। এমন সময় সাগরকে দেখতে পেল মিমের পাশাপাশি বসে হাসাহাসি করতে করতে যাইতেছে, আর রিক্সায় অনেকগুলো বাজার। এটা দেখে খাদিজা কি যেন চিন্তা করতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, এই মেয়েটা আগে তো কখনো দেখি নাই সাগরের সাথে। নিশ্চয়ই গার্লফ্রেন্ড হবে, না হলে এইভাবে পাশাপাশি বসে কখনোই কোনো মেয়ে যাবে না। আজকে তো কিছু করতে পারবো না, কালকে আসুক একবার বাসায়, এরপর মজা দেখাচ্ছি তাকে। এই বলে খাদিজা চলে গেল তাদের বাসায়। এদিকে সাগর আর মিম মিলে চলে আসলো সাগরদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরের সাথে মিমকে দেখে বলতে লাগলো, আরে মিম, মা কেমন আছো তুমি? অনেক দিন পর তোমার সাথে দেখা হয়েছে। হ্যাঁ আন্টি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে পড়ালেখা করার জন্য দেশের বাইরে চলে গেছিলাম, তো এর জন্য আর আপনাদের সাথে যোগাযোগ করতে পারিনি। আজকে আমি একজন ডক্টর হয়ে এসেছি। সাগরকে রাস্তায় পেয়েছি, তাই সাগরের সাথে রিক্সায় উঠে চলে এসেছি। একদম ভালো কাজ করেছো। সাগর, মিমকে তোর রুমে নিয়ে যা, আমি তোদের জন্য কফি বানিয়ে আনতেছি। ঠিক আছে আম্মু, নিয়ে আসো তাহলে। মিম চলো আমার সাথে আমার রুমে।
সাগর আর মিম চলে গেল সাগরের রুমে। রুমের ভিতর প্রবেশ করতে মিম বলতে লাগলো, কি রে সাগর, রিলেশন করিস না নাকি তুই? একবারও তো ফোন বাজলো না। আর বলিস না, একটা কপালে জুটেছিল, তাও আবার আমার একটা ছাত্রীর জন্য রিলেশন ব্রেকআপ হয়ে গেছে। তারা ছিল 2 বান্ধবী, কিন্তু আমি তো আর জানতাম না যে ওরা বান্ধবী। আমি যাকে পড়াই সে তার বান্ধবীকে উল্টাপাল্টা বুঝিয়ে আমার সাথে ব্রেকআপ করিয়ে দিয়েছে। তোর সাথে এমনই হবে। আমি বিদেশে যাওয়ার আগে তো বলে গেছিলাম আমার সাথে রিলেশন করতে, কিন্তু তুই তো কিছুতেই রাজি হলি না। আচ্ছা সমস্যা নেই, এখন আমি আমার পার্টনার পেয়ে গেছি। দুজন কথা বলতেছে এমন সময় সাগরে আম্মু দুজনের জন্য কফি বানিয়ে নিয়ে আসলো। দুজনকে কফি দিয়ে চলে গেল আবার নিচে। সাগরে আম্মু রান্না করতে লাগলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় মিম বলতে লাগলো, সাগর, সন্ধ্যা তো হয়ে গেছে, এখন তাহলে আমি চলে যাই বাড়িতে। এখন কোথাও যাওয়া যাবে না, খাওয়া দাওয়া করে একেবারে বাড়িতে যাবি। আমি না হয় নিয়ে দিয়ে আসবো তোকে তোদের বাসায়। ঠিক আছে চল তাহলে নিচে যাই, ওপরে বসে থাকতে ভালো লাগে না, নিচে গিয়ে সবার সাথে আড্ডা দিই। এই বলে সাগর আর মিম চলে গেল। সবাই বসে আড্ডা দিতেছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। সাগর গিয়ে দরজা খুলে দিতে দেখতে পেল তার আব্বু দাঁড়িয়ে আছে। সাগরকে দেখে তার বউ বলতে লাগলো, কি রে সাগর, তোকে ফোন দিলাম অনেকগুলো, ফোন রিসিভ করিস না কেন? আব্বু, আমার ফোন তো ঘরে রাখা আছে, হয়তো রিংটং বেজেছে, আমি শুনতে পাই নাই। ফোন দিয়েছিলে কেন? ফোন দিয়েছিলাম তোর বাইক নিয়ে আমার একটু অফিসে যাওয়ার জন্য। গাড়িটা নষ্ট হয়ে গেছে, গ্যারেজে পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা, এখন গিয়ে কি আমি গাড়িটা নিয়ে আসবো নাকি গাড়ি কালকে নিয়ে আসবে তুমি একেবারে? আমি সকালে অফিসে যাওয়ার সময় গাড়িটা নিয়ে আসবো বলে এসেছি। গাড়িটা ঠিক করে রাখার জন্য। আর বাসায় কেউ এসেছে নাকি? এরকম সুস্বাদু খাবারের গন্ধ বের হচ্ছে যে। হ্যাঁ, আমার একটা বান্ধবী ছিল না মিম, তুমি তো তাকে চেনো, আলমাস সাহেবের মেয়ে। বিদেশ থেকে ডাক্তারি শেষ করে দেশে এসেছে। আজকে বাজারে দেখা হয়েছিল, তাকে নিয়ে এসেছি আমার সাথে। 2 বাপ ছেলে এখানে দাঁড়িয়ে কথা বলবে নাকি ফ্রেশ হয়ে আসবে? তাড়াতাড়ি যাও, ফ্রেশ হয়ে আসো। হ্যাঁ যাইতেছি। এই বলে সাগরে আব্বু চলে গেল তার রুমে। এদিকে সাগর সোফায় এসে বসে মিমের সাথে গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ গল্প করার পর সবাই চলে গেল খাবার টেবিলে। খাওয়া দাওয়া শেষ হতেই মিম বলতে লাগলো, আন্টি, আজকে তাহলে আমি বাসায় চলে যাই, অনেক রাত হয়ে গেছে। সাগর, তুই আমাকে একটু বাসায় পৌঁছে দিয়ে আয় তো, একা একা যেতে পারবো না, আবার রাস্তায় রিক্সাও না পেতে পারি। ঠিক আছে চল, তোকে দিয়ে আসি তোদের বাসায়, তোর একা একা যেতে হবে না। এই বলে সাগর মিমকে নিয়ে চলে আসলো মিমদের বাসার সামনে। মিম বাড়ির ভিতর চলে গেল। সাগর বাইক ঘুরিয়ে যেই খাদিজাদের বাসার সামনে দিয়ে যেতে যাবে, এমন সময় খাদিজা বেলকনিতে দাঁড়িয়ে বলতে লাগলো, স্যার, আপনার গার্লফ্রেন্ডকে পৌঁছে দিয়ে আসলেন নাকি তার বাসায়? উপর থেকে এই কথা শুনে সাগর বাইকটা থামি উপরের দিকে তাকাতেই দেখতে পেল খাদিজা দাঁড়িয়ে আছে। খাদিজাকে দেখে সাগর বলতে লাগলো, বেয়াদব মেয়ে, যাও রুমে গিয়ে ঘুমাও, রাত 11টা বেজে গেছে। এই মেয়ে বয়ফ্রেন্ডের সাথে টাঙ্কি মারতেছে। কালকে আসি, এরপর তোমাকে দেখাবো মজা। আমাকে মজা দেখানোর জন্য আমি আপনাকে সাইজ করে ফেলবো। অন্য মেয়ে নিয়ে লুতুর ফুতুর করা আমি আপনার বের করে দিব। এখন সোজা বাসায় যান, কালকে দেখা হচ্ছে। এই বলে সাগর চলে গেল তার পাশে। এদিকে খাদিজা বিছানায় শুয়ে মনে মনে বলতেছে, এই ডেভিল স্যারকে কিভাবে শায়েস্তা করা হয় কালকে দেখাবো। আমাকে বলে কিনা আমি অন্য ছেলের সাথে ইটিস পিটিস করতেছি, মাথা তো পুরো গরম হয়ে গেছে। আসুক একবার কালকে, আমার বান্ধবীর সাথে ও রিলেশন করবে, আবার অন্য মেয়ে নিয়ে লুতুর পুতুর করবে, তা তো কখনোই দেখতে পারি না আমি। এখন ঘুমাই, অনেক রাত হয়ে গেছে, সকালে আবার উঠে কলেজে যেতে হবে। এই বলে খাদিজা ঘুমিয়ে সে পাড়ি জমালো। এদিকে সাগর বাড়িতে সে কলিং বেল দিতে সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কি রে, এতক্ষণ লাগে নাকি আসতে? যা রুমে গিয়ে ঘুমা, রাত হয়েছে অনেক। হ্যাঁ আম্মু, যাইতেছি। এই বলে সাগর চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল সাগর। একরাশ ক্লান্ত শরীর নিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা। সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো কলেজে কিছু কাগজপত্র নেওয়ার জন্য। কাগজপত্র নিয়ে যেই কলেজে গেট দিয়ে বাহিরে যেতে যাবে, এমন সময় পিছন থেকে শর্মিলা বলতে লাগলো, এই কুত্তা, আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে পেয়েছিস তাই না? কালকে রাতে দেখলাম মেয়েটা তোকে পেছন থেকে জড়িয়ে ধরে কোথায় যেন যাইতেছে তোর সাথে।
এটার জন্যই তো বলি আমার পাখি অন্য খাঁচায় কিভাবে গেল। আমার থেকে মেয়েটা অনেক সুন্দর, তাই তো? তুই ওই মেয়েটার কাছে চলে গেছিস। চিন্তা করিস না, ওই মেয়েটার সাথে আমি তোকে থাকতে দিব না। দেখো শর্মিলা, বাজে কথা বলবে না, এই বলে দিলাম। ওই মেয়েটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, বিদেশ থেকে এসেছে, তাই তাকে নিয়ে আমাদের বাসায় গিয়েছিলাম। অনেক রাত হয়ে গেছিল, এটার জন্য তাকে আমার বাইকে করে বাসায় পৌঁছে দিয়ে এসেছি। আর তোমার সাথে তো আমার সকল সম্পর্ক শেষ, তাহলে তুমি আমার ব্যাপারে এসব বলতেছো কেন? শেষ বললেই হলো নাকি? তোকে তো আমি কখনোই ছাড়বো না। তুই আমার সাথেও রিলেশন করিস, আবার আমার বান্ধবীর সাথেও টাঙ্কি মারিস না, আবার অন্য মেয়ের সাথে টাঙ্কি মারিস আর বলিস যে ওইটা তোর বান্ধবী। তোর বান্ধবীর গোষ্ঠী কিলায়। ঠাস ঠাস ঠাস, অনেক বলে ফেলেছিস। এটা তোর প্রাপ্য ছিল, তাই এটা মারলাম। আর কোনোদিন যদি আবার এরকম ব্যবহার করছিস, তাহলে তোর একদিন কি আমার একদিন, মনে রাখিস। এই বলে সাগর কলেজ গেট দিয়ে বের হয়ে চলে গেল তার বাড়িতে। রুমে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মিম ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মিম বলতে লাগলো, কি রে সাগর, কোথায় আছিস তুই এখন? একটু উত্তরা 2 নম্বর সেক্টরে আসতে পারবি? আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, একটু ঘুরতে বের হয়েছিলাম। তোরা 2 নম্বর সেক্টরে যাইতে যাইতে তো প্রায় 15 মিনিট বা 20 মিনিট সময় লাগবে। তুই এক কাজ কর, একটা অটো রিক্সা নিয়ে চলে যা বাসায়। আমি গ্যারেজে ফোন দিয়ে বলে দিতেছি, কেউ গিয়ে গাড়িটা ঠিক করে দিয়ে আসবে। পরে না হয় তুই গিয়ে নিয়ে আসবি। তুই আয়, আমি এখানে একটা কফি শপেই বসে আছি। কফি খাওয়া শেষ হতে হতে আশা করি তুই চলে আসবি। আচ্ছা, তাহলে তুই বসে কফি খেতে থাক, আমি চলে আসবো কিছুক্ষণের মধ্যে। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে চলে আসলো বাইরে। বাইকটা স্টার্ট দিয়ে যেতে লাগলো উত্তরা 2 নাম্বার সেক্টরে। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো উত্তরা 2 নাম্বার সেক্টরে। এসে দেখে মিম বসে বসে কফি খাচ্ছে। সাগর মিমের সামনের চেয়ারে গিয়ে বসে পড়লো আর বলতে লাগলো, আমাকে ফোন দেওয়ার কারণ কি? বুঝলাম তো গাড়ি নষ্ট হয়ে গেছে, কিন্তু তুই আমাকে ফোন দিয়েছিস কেন? তোর বয়ফ্রেন্ড ছিল, তাকে ফোন দিতে পারতি। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোকে ফোন না দিয়ে তাকে ফোন দেবো কেন? আর সে তো এখন দুবাই আছে, তার আব্বুর ব্যবসা প্রতিষ্ঠান দেখছে, কয়েকদিন পর আবার চলেই আসবে। তখন আর তোকে নিয়ে ঘোরাঘুরি করতে পারবো না। হ্যাঁ, আমি এটা খুব ভালো করে জানি। তখন তুই আমাকে নিয়ে ঘোরাঘুরি করবি কেন? আমার চাইতে তো তোর বয়ফ্রেন্ড বেশি, এটার জন্যই তো তুই তার সাথে ঘোরাঘুরি করবি। হ্যাঁ কর, কোনো সমস্যা নেই। আরে বাবা, রাগ করিস কেন তুই? সে আমার বয়ফ্রেন্ড, আমি তার সাথে ঘোরাঘুরি করবো না তো কার সাথে ঘোরাঘুরি করব? তুই নিজেই বল না। তুই আমার বয়ফ্রেন্ড হতি, তাহলে আমি তোকে নিয়ে সারাদিন ঘোরাঘুরি করতাম। সারাদিন ঘুরোঘুরি করাচ্ছি তোকে। এই বলে পিছন থেকে খাদিজা হঠাৎ কোথা থেকে এসে মিমের মাথার চুলের মুঠি ধরে এই কথাটা বলল। হঠাৎ খাদিজার আগমনে সাগর কিছুটা ভয় পেয়ে খাদিজাকে বলতে লাগলো, আরে খাদিজা, কি করতেছো এসব? মিমকে ছেড়ে দাও তাড়াতাড়ি, মিম ব্যথা পাইতেছে। সাগর, এই মেয়েটার হাত থেকে আমাকে বাঁচা। আর কে এই মেয়ে? আমি হচ্ছে সাগরের গার্লফ্রেন্ড। তুই আমার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরোঘুরি করবি, তাই না? তোর ঘুরোঘুরি করাচ্ছি আমি। আজকে যদি তোর মাথার সবগুলো চুল ছিঁড়ে না ফেলেছি, তাহলে আমার নাম খাদিজা না। আরে তোর বয়ফ্রেন্ডকে নিয়ে আমি ঘুরতে যাব কেন? সাগর হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, তাকে নিয়ে কি আমি ঘুরতে যেতে পারি না? ও আচ্ছা, এখন সাগরকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফেলেছিস। বুঝি, সব কিছুই বুঝি। দাঁড়া, তোর একটা শিক্ষা না দিলে তুই এরকমই বলবি। এই শর্মিলা আমার ব্যাগ থেকে কেজিটা বের করতো, ওর সবগুলো চুল কেটে ফেলে দিব। খাদিজার এমন কথা শুনে সাগর চেয়ার থেকে উঠে খাদিজার সামনে গিয়ে ঠাস ঠাস করে খাদিজার গালে 2টা চড় মেরে খাদিজার হাত থেকে মিমের চুলগুলো ছাড়িয়ে বলতে লাগলো, ঠাস ঠাস। এই বেহায়া মেয়ে, তোর কি শরম করে না? মিম বলতেছে যে আমার বেস্ট ফ্রেন্ড সে, তাহলে তুই তার মাথার চুল ছাড়লি না কেন? তোর মতো মেয়েকে পড়ানো আবারও ভুল হয়েছে, আর কোনোদিন তোর মতো মেয়েকে পড়াবো না আমি, যা। এই বলে সাগর মিমকে নিয়ে ওখান থেকে নিচে চলে আসলো। মিমকে উদ্দেশ্য করে সাগর বলতে লাগলো, বান্ধবী সরি রে, আমি জানতাম না এমনটা যে হবে। আর তোর গাড়ি ঠিক হয়ে গেছে, এখন তুই কোথায় যাবি যেতে পারিস। আমি তাহলে এখন বাসায় চলে যাই। আচ্ছা, তুই তাহলে বাসায় চলে যা। আর ওই মেয়েটা যা বলছে, ওই কথা কি সত্যি? ওই মেয়েটা কি তোর গার্লফ্রেন্ড? তুই কি পাগল হয়ে গেছিস? ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড হতে যাবে? মেয়েটা দেখতেই দজ্জালের মতো লাগতেছে, আর বলতেছিস ওই মেয়েটাকে আমার গার্লফ্রেন্ড বানাবো?
ওই মেয়েটা তো আমার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্য না। বলে সাগর বাইকটা স্টার্ট দিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সাগরের ছোট বোন আয়েশা এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, তোমার মুখ এভাবে লাল হয়েছে কেন? কেউ কিছু বলেছে নাকি? তোমাকে তো আবার কেউ বকাঝকা করলে এরকম মুখ লাল হয়ে থাকে। আমাকে বলে ফেলো তো চট করে, কে কি বলেছে তোমাকে? আরে কেউ কিছু বলে নাই, এমনিতেই আমার মুখ লাল হয়ে গেছে। আমি আমার রুমে গেলাম, আমাকে বিরক্ত করিস না। এই বলে সাগর চলে গেল তার রুমে। এদিকে খাদিজা কফি শপে বসে এক গালে হাত দিয়ে ডলাডলি করতেছে আর শর্মিলাকে উদ্দেশ্য করে বলতেছে, ওই মেয়েটা মনে হয় সত্যি সত্যি সাগরের বেস্ট ফ্রেন্ড ছিল। আমি কিছু না জেনে শুনে মেয়েটার সাথে এরকম করলাম। এখন তো সাগর আমাকে পড়াবে না আর। আরে চিন্তা করিস না, সাগর পড়াবে না তো কি পড়াবে? আজকে যদি প্রাইভেট না পড়াতে আসে তাহলে তুই তোর আব্বুকে ফোন দিয়ে বলবি যে সাগর তোকে পড়াতে আসে নাই। পরের দিন থেকে দেখবি এমনিতেই সুরসুর করে চলে আসবে। এই বলে দুজন কফি খাচ্ছে আর গল্প করতেছে। এদিকে সাগর ফোন দিল খাদিজার আব্বুকে। বেশ কিছুক্ষণ পর খাদিজার আব্বু ফোনটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো সাগর, হঠাৎ এই সময় তুমি আমাকে ফোন দিয়েছো? জি স্যার, আমি আপনাকে এই সময় ফোন দিতে বাধ্য হয়েছি। আজ থেকে আমি আর খাদিজাকে পড়াতে পারবো না। আপনি অন্য জায়গায় শিক্ষক দেখতে পারেন। কেন সাগর, কি হয়েছে? আমার মেয়েকে পড়াবে না কেন তুমি? খাদিজা কি কিছু বলেছে নাকি তোমাকে? না আঙ্কেল, কিছু বলে নাই। এমনিতেই আমি খাদিজাকে পড়াতে পারবো না। কিছুদিন পর অফিসে জয়েন করব, তো এটার জন্য আমি পড়ানো বাদ দিয়ে দিতেছি। মেয়েটার তো সামনে পরীক্ষা, এখন যদি তুমি কথা বলো তাহলে কিভাবে হবে সাগর? আর কিছুদিন পরাও খাদিজাকে, আমি ততদিনের ভিতরে একটা শিক্ষক খুঁজে বের করতেছি। সরি স্যার, আমি খাদিজাকে পড়াতে পারবো না। এটাই আমার লাস্ট কথা। ভালো থাকবেন আপনি, বাই। এই বলে সাগর ফোনটা কেটে দিল। এদিকে খাদিজার আব্বু ভেবে চিনতে পারছে না কি হয়েছে। এসব ভাবতে ভাবতে খাদিজার আব্বু ফোন দিল খাদিজার আম্মুকে। বেশ কিছুক্ষণ পর খাদিজার আম্মু ফোনটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো খাদিজার আব্বু, বলো। গতকালকে কি খাদিজার সাথে সাগরের কিছু হয়েছিল? সাগর আমাকে এখন ফোন দিয়ে বলল খাদিজাকে নাকি আর পড়াতে পারবে না সে। আমি তো কিছুই জানি না, কালকে তো আমি তোমার সাথেই ছিলাম আর তেমন তো কিছু হয় নাই। যদি কিছু হতো তাহলে খাদিজা আমাদের নিশ্চয় বলতো যে কিছু হয়েছে। আচ্ছা খাদিজা কলেজ থেকে আসুক, এরপর জিজ্ঞেস করব কি হয়েছে। ঠিক আছে, তোমার মেয়ে কলেজ থেকে আসলে জিজ্ঞেস করো। এখন রাখলাম। এই বলে খাদিজার আব্বু ফোনটা রেখে দিল। এদিকে খাদিজা কফি খেয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই খাদিজার আম্মু এসে দরজা খুলে দিল। খাদিজাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, কিরে খাদিজা, সাগরের সাথে কি তোর কিছু হয়েছিল? কিছুক্ষণ আগে সাগর নাকি তোর আব্বুকে ফোন দিয়ে বলে দিয়েছে তোকে আর পড়াবে না। তুই কিছু বলেছিলি নাকি সাগরকে? হ্যাঁ, আসলে আম্মু স্যার একটা মেয়েকে নিয়ে কফি শপে বসে কফি খাচ্ছিল। আমি এটা দেখতে পারি নাই, তাই মেয়েটার মাথার চুলের মুঠি ধরে কিছুক্ষণ টানাটানি করেছিলাম। পরে স্যার রাগে আমার গালে 2টা থাপ্পড় মেরে বলেছিল যে আমাকে পড়াবে না। এরপর আর কিছু হয় নাই। সাগর যার সাথে ইচ্ছা তার সাথে বসে কফি খাবে কফি শপে, তাতে তোর কি? তুই কেন বাধা দিতে যাবি তাদের? আসলে আম্মু স্যারকে ভালোবেসে ফেলেছি, অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার কিছুতেই বুঝতেছে না আমি যে তাকে ভালোবাসি। প্লিজ আম্মু, তুমি যে করে হোক স্যারকে আবার ফিরিয়ে নিয়ে আসো। ভালোবাসিস বলে কি এরকম করতে হবে? আচ্ছা তুই বাসায় থাক, আমি সাগরদের বাসায় যাইতেছি, দেখি কোনো রকম ফিরিয়ে আনতে পারি কিনা ছেলেটাকে। আর যদি ফিরিয়ে আনতে পারি তাহলে ছেলেটার সাথে কিন্তু এমন করবি না কখনোই। আম্মু আমি তোমার মাথা ছুঁয়ে বলতেছি, আর কোনো দিন স্যারের সাথে এরকম করব না। তুমি শুধু একবার ফিরিয়ে আনো স্যারকে। আর একটা কথা আম্মু, স্যারের সাথে আমার বিয়ের কথাবার্তা বলবে। দিব কানের নিচে একটা, এখনো বিয়ের বয়স হয় নাই আর বলতেছিস বিয়ের কথা বলতে? তোর আব্বু আসুক, এরপর তোর আব্বুকে বলতেছি। কানের নিচে 2টা দিলে দেখবি এমনিতেই ঠিক হয়ে যাবে। তোর বয়সে যখন আমি ছিলাম তখন আমি লেখাপড়া করতাম। যখন ডিগ্রি কমপ্লিট করেছি এরপর তোর আব্বুর সাথে আমার বিয়ে হয়েছে। তুই তো মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে লেখাপড়া করতেছিস, এখনই বলতেছিস বিয়ে করিয়ে দেওয়ার জন্য?
এখন তো সব মেয়েদের বিয়ে আগে আগে হয়ে যায়। আমার বান্ধবীর বয়স তো মাত্র 19 বছর, তারও তো বিয়ে হয়ে গেছে, আমাকে বিয়ে দিবে না কেন? ঠিক তোর বয়স হোক, এরপর বিয়ে দিব। যা রুমে যা, বেশি কথা বলিস না। আমি সাগরদের বাসায় যাইতেছি, আস্তে আস্তে সন্ধ্যা হবে। তোর আব্বু আসলে ফ্রিজ থেকে লেবু শরবত বের করে দিস। আছে আম্মু, যাও তাহলে তুমি। খাদিজা চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে সাগরদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর খাদিজার আম্মু চলে আসলো সাগরদের বাড়ির সামনে। কলিং বেল দিতেই সাগরের ছোট বোন আয়েশা এসে দরজা খুলে দিল। খাদিজার আম্মুকে দেখে বলতে লাগলো, কে আপনি আর এখানে কি চাই? আমি সাগরের কাছে এসেছি। সাগর কি বাসায় আছে নাকি? বাসায় থাকলে একটু সাগরকে ডেকে দাও। ভাইয়াকে এখন ডাকা যাবে না, ভাইয়া অনেক রেগে আছে। এখন যদি আমি ভাইয়াকে ডাক দিতে চাই তাহলে ভাইয়া আমাকে ধরে পিটাবে। আপনি ভিতরে এসে বসেন, আমি আম্মুকে ডাক দিতেছি। খাদিজার আম্মু ভিতর এসে সোফায় বসে রইল। বেশ কিছুক্ষণ পর সাগরের আম্মু আসলো। খাদিজার আম্মুকে দেখে সাগরের আম্মু বলতে লাগলো, কে আপনি আর এখানে এসেছেন কেন? আপনাকে তো আগে কখনো দেখি নাই। আমাকে আগে কখনো দেখেন নাই, এটা ঠিক আছে। আসলে সাগর আমার মেয়েকে প্রাইভেট পড়াইতো। আমার মেয়েটা একটু সাগরের সাথে খারাপ ব্যবহার করছিল, এর জন্য সাগর আমার হাজবেন্ডের কাছে ফোন দিয়ে বলেছে যে আর পড়াবে না আমার মেয়েকে। এটার জন্য আমি এসেছিলাম সাগরের কাছে। সাগর যেহেতু বলে দিয়েছে সে পড়াবে না, তো আর পড়াবে না মনে হয়। সাগর যেটা একবার না করে সেটা আর কোনো দিন করে না। আপনি বাসায় চলে যেতে পারেন। প্লিজ আপনি একবার সাগরকে ডাক দেন, আমি সাগরের সাথে কথা বলবো। সাগর দেখি কি বলে। সে যদি বলে দেয় আর পড়াবে না তাহলে আমি আর আসবো না। আচ্ছা, আপনি বসেন এখানে, আমি সাগরকে ডেকে নিয়ে আসতেছি। এই বলে সাগরের আম্মু চলে গেল সাগরের রুমে। গিয়ে দেখেন সাগর বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছে। সাগরকে দেখে তার আম্মু বলতে লাগলো, সাগর তুই কাকে যেন পড়াইতে সাগর তুই কাকে যেন পড়াইতি, তার আম্মু এসেছে, একটু নিচে আয় তো, তুই কথা বলে যা তার আম্মুর সাথে। আম্মু, তুমি ওনাকে গিয়ে বলে দাও যে আমি আর ওনার মেয়েকে পড়াবো না, আমি এখন নিচে যেতে পারবো না। বাবা প্লিজ নিচে আয়, একজন মহিলা এসেছে অনেক দূর থেকে। এখন যদি তুই নিচে না যাস তাহলে এটা বেয়াদবি হবে। তার সাথে 2 মিনিট কথা বলে না হয় চলে আসবি আবার রুমে। ঠিক আছে, চলো যাই তাহলে। এই বলে সাগর তার আম্মুকে নিয়ে চলে আসলো নিচে। এসে দেখে খাদিজার আম্মু বসে আছে সোফায়। সাগরকে দেখে খাদিজার আম্মু বলতে লাগলো, বাবা সাগর, আমার মেয়েকে মাফ করে দাও। আমার মেয়ে আর কোনো দিন তোমার সাথে এরকম ব্যবহার করবে না। আমি আমার মেয়েকে অনেক বকাবকি করেছি, তুমি প্লিজ আবার তাকে পড়াইতে আইসো। আন্টি, আপনি প্রথমে বলেছিলেন এর জন্য পড়াতে গিয়েছিলাম, কিন্তু আপনার মেয়ে যেই ফাজিল তাকে পড়াতে পারবো না আমি, আমাকে মাফ করবেন। এবারের মতো তাকে পড়াতে আসো। আমি তোমাকে কথা দিতেছি আর কোনোদিন খাদিজা তোমার সাথে এরকম করবে না। ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন আমি এই শেষবারের মতো পড়াতে যাব। আবার যদি আপনার মেয়ে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে তখন আপনি এসে বললেও আমি যাব না। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে আমার কথাটা রাখার জন্য। সাগর চলে গেল তার রুমে। এদিকে খাদিজার আম্মু সাগরের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার মেয়েটা আপনার ছেলেকে অনেক ভালোবাসে, কিন্তু সাগর এটা বুঝতেছে না। আমি চাইছিলাম কি আমার মেয়েটার সাথে আপনার ছেলেটার বিয়ে দেওয়ার জন্য। আপনারা যদি রাজি থাকেন তাহলে আমার মেয়েকে দেখে আসতে পারেন। দেখুন এখন বিয়ের কথা বলতে চাইতেছি না আমরা, কারণ সাগর আমাদেরকে বলে দিয়েছে যে সে 1-2 বছর ঘোরাঘুরি করবে, এরপর চাকরিতে জয়েন করবে, এরপর বিয়ে করবে। সো আমি এখানে কিছুই বলতে পারবো না। আমি তো আর বলতেছি না এখন বিয়ে দেওয়ার জন্য। 1 বছর পর যেহেতু সাগর বলতেছে বিয়ে করবে, তাহলে না হয় 1 বছর পর বিয়ে হবে দুজনের। আপনারা শুধু রাজি থাকলেই হবে। আচ্ছা, আপনি আপনার ফোন নাম্বার দিয়ে যান, আমি সাগরের আব্বুর সাথে কথা বলে এরপর আপনাকে জানিয়ে দেব। এটা হচ্ছে আমার মেয়ের নাম্বার। আপনি আমার মেয়ের সাথে কথা বলবেন, এরপর খাদিজা না হয় আমাদেরকে জানিয়ে দেবে। আপনার ফোন নাম্বার দিয়ে যান। আপনার মেয়ের ফোন নাম্বার দিয়ে কি বলবো তাকে?
সমস্যা নেই, আমরা সবাই ফ্রেন্ডের মতো, বলতে গেলে এক কথায় দুজন বান্ধবী। খাদিজাকে যা বলবেন খাদিজা আমাদেরকে সব বলবে। তবুও আমি আমার নাম্বার দিয়ে যাইতেছি, প্রয়োজন হলে আমাকে ফোন দিবেন, এটা হচ্ছে আমার নাম্বার। খাদিজার আম্মু আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতেই খাদিজা এসে দরজা খুলে দিল। তার আম্মুকে দেখে মাথা নিচু করে বলতে লাগলো, আম্মু, সাগর কি বলেছে? আজকে পড়াতে আসবে নাকি আসতে পারবে না? তোর জন্য আজকে আমার কথা শুনতে হয়েছে, আর কোন দিন যাতে কথা না শুনতে হয় আমার। সাগর তোকে পড়াইতে আসবে, চুপচাপ পড়া শেষ করবি, আর সাগর যা ইচ্ছা তাই করুক, তুই কিছুই বলবি না তাকে। ঠিক আছে আম্মু, সাগরকে আর কিছুই বলবো না আমি। এই বলে খাদিজা চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে পড়তে তার ফোনটা বেজে উঠল। তাকে উর্মি ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে উর্মি বলতে লাগলো, খাদিজা, আমি তোদের বাসায় আসতেছি, কয়েকদিন থাকবো তোদের বাসায়। হঠাৎ তুই আমাদের বাসায় আসতেছিস, আবার বলতেছিস কয়েকদিন থাকবি? কলেজ বন্ধ দিয়েছে নাকি তোদের? হ্যাঁ, আমাদের কলেজ বন্ধ দিয়েছে 2 সপ্তাহের জন্য, এই জন্যই বলতেছি তোদের বাসায় আসবো। আমি আসলে কোনো সমস্যা নাকি? আরে না, হ্যাঁ সমস্যা হবে কেন, আয়। তুই কখন আসবি? এখন নাকি কালকে আসবি? অলরেডি আমরা রওনা দিয়ে দিচ্ছি, আশা করি 2-3 ঘন্টার মধ্যে চলে যাব তোদের বাসায়। রাখলাম তাহলে এখন। এই বলে উর্মি ফোনটা কেটে দিল। চলুন উর্মির পরিচয়টা দিয়ে দিই। আপনার তো উর্মিকে চিনেন না। উর্মি হচ্ছে খাদিজার চাচাতো বোন। বলতে গেলে তারা বান্ধবী দুজন। আপাতত এটুকু পরিচয় থাক, আস্তে আস্তে সব জানতে পারবেন। এদিকে খাদিজা চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু বসে বসে টিভি দেখতেছে। খাদিজা তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, উর্মি আসতেছে, 2-3 ঘন্টার মধ্যে চলে আসবে। আমাদের বাসায় ফোন দিয়েছিল আমাকে এখন। আমাকে তো একবারও ফোন দেয় নাই, দাঁড়া ফোন দিয়ে জিজ্ঞেস করে নেই তারা আসবে কি না। তুই তো আবার মিথ্যা বলিস মাঝে মধ্যে। ওই দিনও বলেছিলে যে উর্মি আসবে, রান্নাবান্না করছিলাম, পরে আর আসেনি। হ্যাঁ, তুমি জিজ্ঞেস করতে পারো, ফোন দিয়ে আমার রুমে গেলাম, তাহলে অনেক পড়া আছে। এই বলে খাদিজা চলে গেল তার রুমে। চেয়ারে বসে পড়াগুলো কমপ্লিট করে ফেলল খাদিজা। বেশ কিছুক্ষণ পড়া শেষ হতেই খাদিজা চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু একা একা রান্না করতেছে। তার আম্মুর সাথে ও হাত লাগালো খাদিজা। কিছুক্ষণের মধ্যেই রান্না শেষ হয়ে গেল। সন্ধ্যা 7টা। এমন সময় কলিং বেল বেজে উঠল। খাদিজা গিয়ে দরজা খুলে দিতে দেখতে পেল সাগর দাঁড়িয়ে আছে। সাগরকে দেখে মাথা নিচু করে খাদিজা বলতে লাগলো, স্যার আপনি রুমে যান, আমি আসতেছি এক্ষুনি। সাগর কিছু না বলে চলে গেল রুমে। এদিকে খাদিজা কিছুক্ষণ পর তার রুমে এসে দেখে সাগর বসে বসে ফোন টিপতেছে। খাদিজা সাগরের পাশের চেয়ারে গিয়ে বসে পড়তে সাগর ফোনটা রেখে দিয়ে বলতে লাগলো, সব পড়া কমপ্লিট হয়েছে তো, নাকি আরো পড়া বাকি আছে? হ্যাঁ স্যার, সকল পড়া কমপ্লিট হয়েছে। আর কিছুক্ষণ পড়তে হবে নাকি? আরো অনেক কিছু পড়তে হবে, তুমি অনেক কিছুই পারো না। আমি পড়া দিয়ে যাইতেছি, তুমি এই পড়াগুলো কমপ্লিট করে ফেলবে, কালকে নতুন পড়া দিব আবার। এখনই চলে যাবেন নাকি? মাত্র তো আসলেন, আরো কিছুক্ষণ পড়ান, এরপর না হয় চলে যাবেন। আমি কি একবারও বলেছি আমি এখন চলে যাব? আমি আরো কিছুক্ষণ পর যাব, তুমি পড়তে থাকো। হ্যাঁ। খাদিজা চুপচাপ পড়তে লাগলো। এমন সময় খাদিজার রুমে প্রবেশ করলো উর্মি। খাদিজাকে পড়তে দেখে উর্মি পিছন থেকে খাদিজাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কি রে মুটকি, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। আর কি হচ্ছে এসব, তুই দেখতেছিস না? আর পড়াচ্ছে আমাকে, এখন আমার রুমে এসেছিস কেন? যা নিচে যা, পড়ানো শেষ হলে এরপর আসবি। সরি মুটকি, আমি দেখতে পাই নাই তোর স্যার। সরি মুটকি, আমি দেখতে পাই নাই তোর স্যার যে তোকে পড়াচ্ছে। আর স্যার, আপনি পড়াতে বসে ফোন টিপতেছেন কেন? এটা কিন্তু একদম ভালো কাজ না। পড়াতে বসে ফোন টিপা একদম ভালো না। এ বলে উর্মি চলে গেল নিচে। এদিকে সাগর তার ফোনটা টেবিলের উপর রেখে বসে রইল। বেশ কিছুক্ষণ পড়ানো শেষ হতে সাগর চলে গেল তাদের বাসায়। এদিকে খাদিজা চলে আসলো নিচে। এসব দেখে সবাই বসে গল্প করতেছে।
সবাইকে গল্প করতে দেখে খাদিজাও বসে পড়লো তাদের সাথে গল্প করতে করতে রাত 1টা বেজে গেল। সবাই খাওয়া দাওয়া করে চলে গেল যার যার রুমে। এদিকে খাদিজা আর উর্মি একসাথে বিছানায় শুয়ে আছে। এমন সময় উর্মি বলতে লাগলো, কিরে খাদিজা তুই এত হ্যান্ডসাম প্রাইভেট টিচার পেলি কোথায় থেকে? আমি তো প্রথম দেখায় ক্রাশ খেয়ে ফেলেছি। একটু প্রেম করিয়ে দিবি তোর স্যারের সাথে? উর্মি, স্যার হচ্ছে আমার, মানে স্যারের সাথে আমার বিয়ের কথাবার্তা চলতেছে। সো তুই আমার স্যারের দিকে নজর দিবি না, শেষবারের মতো বলে দিলাম তোকে। আমি কি জানতাম নাকি এটা যে তোর জিনিস? জানলে কি আমি বলতাম তোকে? এখন তো জেনে গেছিস, এখন আর বলিস না। বললে কিন্তু অনেক মায়ের খাবি তুই। এখন চুপচাপ ঘুমা, অনেক রাত হয়েছে, আমারও ঘুম ধরেছে অনেক। এই বলে খাদিজা কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে দেশে পাড়ি জমালো। এদিকে সাগর ফোন টিপতে টিপতে ঘুমিয়ে গেল। সকাল 7টা। এমন সময় তার ফোনের অ্যালার্ম বেজে উঠল। সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার আব্বু আম্মু এবং তার ছোট বোন আয়েশা বসে আছে। সাগরকে দেখে তার আব্বু বলতে লাগলো, সাগর, এখানে এসে বস, তোর সাথে কিছু কথা আছে আমাদের। আব্বু বলো, কি বলবে? আমরা তোর জন্য একটা মেয়ে দেখেছি। মেয়েটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আমাদের পছন্দের। তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা মেয়ের পরিবারের সাথে তোর বিয়ের কথা বলতে পারি, যদি তুই বলিস। আব্বু, তোমাদের পছন্দের তো আমার কোনো আপত্তি নেই, তবে আমি তোমাদেরকে তো বলেছি যে আমাকে একটা বছর সময় দাও, আমি ঘোরাঘুরি করি, এরপর বিয়ে করব। মাত্র তো 6 মাস হয়েছে, এখনই আমার বিয়ের কথাবার্তা বলতেছো? এখনই তো বিয়ের কথাবার্তা বলতেছি, তবেই না যে এখনই বিয়ে হবে। এখন যেহেতু 6 মাস চলতেছে, আরও 6 মাস পর না হয় বিয়ে দিব তোর। যদি তুই রাজি থাকিস তাহলে কথা বলে রাখবো। ঠিক আছে আব্বু, তোমরা কথা বলে রাখো, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কিন্তু আরও 6 মাস পর বিয়ে করব। এর আগে তোমরা আমাকে জোরাজোরি করতে পারবে না যে বিয়ে কর বিয়ে কর। ঠিক আছে, আমরা তোকে আর জোরাজুরি করব না। তুই যেভাবে বলবি ওভাবেই হবে। 6 মাস পর বিয়ে করবি তো 6 মাস পরেই বিয়ে হবে। আবার খাবার টেবিলে গিয়ে বস, আমি খাবার দিতেছি সবাইকে। সাগর খাওয়া দাওয়া করে চলে আসলো কলেজে। প্রিন্সিপাল স্যারের কেবিনে প্রবেশ করতেই প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, আরে সাগর, তুমি এসেছো, বসো চেয়ারে, তোমার জন্যই অপেক্ষা করছিলাম এতক্ষণ। স্যার হঠাৎ আমাকে ফোন দিয়ে আসতে বললেন, কোনো জরুরি দরকার নাকি? জরুরি দরকার বলতে তেমন জরুরি না। আসলে তুমি যদি আমার কলেজে শিক্ষক হয়ে আসতে তাহলে খুব ভালো হতো, কারণ তোমার রেজাল্ট এবং সকল কিছুই ভালো। স্যার আমার তো আব্বুর অফিস আছে, এখন কিভাবে আমি এই কলেজে টিচার হয়ে আসি? আমি তোমার আব্বুর সাথে কথা বলতেছি, তুমি বসো এখানে। ঠিক আছে স্যার, আপনি আব্বুর সাথে কথা বলে দেখেন আব্বু কি বলে। আব্বু যদি রাজি থাকে তাহলে আমি শিক্ষক হয়ে আসতে রাজি আছি। প্রিন্সিপাল স্যার ফোন দিল সাগরের আব্বুকে। বেশ কিছুক্ষণ পর সাগরের আব্বু ফোনটা রিসিভ করে বলতে লাগলো, হ্যাঁ প্রিন্সিপাল স্যার, আপনি হঠাৎ আমাকে ফোন দিয়েছেন? মিস্টার চৌধুরী সাহেব, আপনার সাথে কিছু কথা ছিল। সাগরের রেজাল্ট তো খুব ভালো, আমি চাইছিলাম কি কয়েক বছরের জন্য সাগর যাতে এই কলেজে শিক্ষক হয়ে জয়েন করে, তাহলে আমার ছাত্রছাত্রীগুলো আরও ভালো রেজাল্ট করতে পারবে। আপনি প্লিজ না করবেন না। ঠিক আছে প্রিন্সিপাল স্যার, আপনি যেহেতু বলেছেন সো, আমি তো আর মানা করতে পারি না। সাগর না হয় আপনার কলেজে শিক্ষিত হয়ে কয়েক বছর শিক্ষকতা করুক। প্রিন্সিপাল স্যার সাগরের আব্বুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিয়ে হাসি মুখে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তোমার আব্বু রাজি হয়ে গেছে, তুমি চাইলে আজ থেকে ক্লাস করাতে পারো, কোনো সমস্যা হবে না। স্যার আমি তো ড্রেস চেঞ্জ করি নাই, আর তেমনভাবেও প্রিপারেশন নিয়ে আসি নাই। আচ্ছা আপনি যেহেতু বলতেছেন তাহলে আজকে না হয় আমি ক্লাস করাই 2-3টা। এই বলে সাগর চলে আসলো সকল স্যারদের রুমে। সাগরকে দেখে বাপ্পি স্যার বলতে লাগলো, কি ব্যাপার সাগর, তুমি হঠাৎ আমাদের কেবিনে? স্যার আমিও আপনাদের মতো আজ থেকে এই কলেজের একজন শিক্ষক। কি বলো, তুমি আজ থেকে এই কলেজের শিক্ষক? এটা তো আমি মানতে পারছি না।
নিশ্চয়ই প্রিন্সিপাল স্যার তোমাকে শিক্ষকতা করার জন্য বলেছে, তাই না? জি স্যার, প্রিন্সিপাল স্যার আমাকে শিক্ষকতা করতে বলেছে। এখন থেকে আমিও আপনাদের মতো সবার ক্লাস করাতে পারবো। ভালো হয়েছে, তোমার মতো একজন শিক্ষক দরকার ছিল আমাদের। আর তো 5 মিনিট আছে ক্লাস শুরু হওয়ার। তুমি সর্বপ্রথম কোন ক্লাসে যাবে? ইন্টার ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ার? স্যার একটাতে গেলেই চলবে। তাহলে তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে ক্লাসটা নাও, কারণ সামনে তাদের পরীক্ষা। আশা করি তুমি ক্লাস নিলে তারা সবাই পরীক্ষায় ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। আর তাদেরকে একটু ভয় দেখাবে, তারা লেখাপড়া করতে চায় না। এসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না স্যার, তাদেরকে কিভাবে ঠিক করতে হয় এটা আমি খুব ভালোভাবে জানি। এই বলে সাগর চলে গেল ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাসরুমে। প্রবেশ করতেই দেখতে পেল সবাই চুপচাপ বসে আছে, কেউ দাঁড়াচ্ছে না, কারণ সাগর এই কলেজে লেখাপড়া শেষ করে গিয়েছে। হয়তো তারা ভাবছে যে কোনো কাজে এসেছে। সাগর সামনে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, আমি ক্লাসরুমে প্রবেশ করেছি, তোমরা আমাকে দেখে দাঁড়ালে না কেন? আপনি তো এই কলেজে পড়ালেখা করে গেছেন আর মাঝে মধ্যে এই কলেজে আসেন, তাহলে আপনাকে দেখে আমরা দাঁড়াবো কেন? সাগর কিছু বলতে যাবে এমন সময় প্রিন্সিপাল স্যার ক্লাসরুমে প্রবেশ করলো। সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সবাই শোনো, সাগর হচ্ছে আজ থেকে এই কলেজের একজন শিক্ষক এবং তোমাদেরকে প্রতিদিন ক্লাস করাবে। সাগর, তুমি তাহলে ক্লাস করাও আর তোমরা সবাই ভালো ব্যবহার করবে সাগরের সাথে। সাগর ক্লাস করতে লাগলো। এদিকে খাদিজা মাথা নিচু করে সাগরের বক্তব্য শুনতেছে। বেশ কিছুক্ষণ পর সাগর খাদিজার কাছে এসে বলতে লাগলো, এই যে মাথা নিচু করে বসে আছেন কেন? আমি কি পড়াচ্ছি, মনোযোগ দিতেছেন তো? জি স্যার, মনোযোগ আছে। তাহলে আমি একটা আপনাকে প্রশ্ন করি, উত্তরটা দেন। যদি না পারেন তাহলে সামনে নিয়ে কানে ধরে উঠবোস করাবো 100 বার। সাগর প্রশ্ন করতে খাদিজা উত্তর দিয়ে দিল, কারণ সাগর গতকালকে রাতেও এই পড়াগুলো পড়িয়েছে খাদিজাকে। বেশ কিছুক্ষণ পড়ানোর পর সাগর চলে গেল কেবিনে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আরও কয়েকটা ক্লাসরুমে গিয়ে ক্লাস করিয়ে সোজা চলে আসলো বাসায়। বিকেলে খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, কি রে সাগর, তুই নাকি কলেজের শিক্ষক হিসেবে নিয়োজিত হয়েছিস? হ্যাঁ আম্মু, প্রিন্সিপাল স্যার আমাকে জোর করে শিক্ষক বানিয়ে দিয়েছে। আমি বলেছিলাম আমি শিক্ষক হব না, কিন্তু স্যার আমার কথা মানে নাই। সমস্যা নেই, কয়েকটা বছরের ব্যাপার। আর বিয়ের পর তো তুই অফিসে জয়েন করবি, তখন তো কলেজের চাকরি ছেড়ে দিতে হবে। সাগর আরও কিছুক্ষণ কথা বলে সন্ধ্যায় চলে আসলো খাদিজাদের বাসায়। কলিং বেল দিতেই খাদিজা এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে মাথা নিচু করে ফেলল। এটা দেখে সাগর কিছু বলল না, সোজা চলে আসলো খাদিজার রুমে। চেয়ারে বসে পড়তেই কিছুক্ষণ পর খাদিজা এসে পাশের চেয়ারে বসলো। খাদিজাকে দেখে সাগর বলতে লাগলো, কয়েকদিন ধরে দেখতেছি আমাকে দেখলে আপনি মাথা নিচু করে থাকেন আর কলেজে ক্লাসরুমে মনোযোগ দেন না কেন? আমি যতক্ষণ ক্লাস করিয়েছি আপনার দিকে মাঝে মধ্যে তাকিয়ে দেখেছি আপনি মাথা নিচু করে আচার খাচ্ছিলেন। ক্লাসরুম কি আচার খাওয়ার জায়গা? আমার আচার খাইতে ইচ্ছে করছিল তাই আচার খাইছি। আর আপনি এত দিকে তাকিয়ে থাকেন কেন? আমি কি খাচ্ছি না খাচ্ছি এসব দেখেন কেন? আমি তোমার শিক্ষক, সো আমার দেখার অধিকার আছে। ও, আর অন্য কিছু দেখার অধিকার আছে নাকি? অধিকার থাকলে বলতে পারেন, আমি দেখাতে পারি। খাদিজা, এখন কিন্তু বেশি হয়ে যাইতেছে, চুপচাপ পড়তে বসো। খাদিজা বইটা বের করে পড়তে লাগলো। বেশ কিছুক্ষণ পর খাদিজা আর তার আম্মু সাগরের জন্য কফি বানিয়ে দিয়ে গেল। এখন তো এটা সাগরের শ্বশুর বাড়ি, কিন্তু সাগর এখনো জানে না এটা যে তার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে মেয়ের জামাই এসেছে, তাকে কিছু না কিছু খাইয়ে দিতে পারে। খাদিজার পড়া শেষ হতেই সাগর বলতে লাগলো, আমাকে দেখে যদি এতই ভয় পান তাহলে চলবে। আর এখন যেভাবে মাথা নিচু করে বসে থাকেন সেইভাবে মাথা নিচু করে বসে থাকবেন। ঠিক আছে, এখন কি আপনি চলে যাবেন নাকি থাকবেন এখানে? এটা তো আর আমার শ্বশুর বাড়ি না যে আমি এখানে থাকবো। এখন চলে যাব বাসায়। আপনি চাইলে এই বাড়িতে থাকতে পারেন, কেউ কিচ্ছু বলবে না আপনাকে। এই বাড়িতে থাকার শখ নেই আমার। এই বলে সাগর চলে আসলো নিচে। যেই চলে যেতে যাবে এমন সময় খাদিজার আম্মু বলতে লাগলো,
সাগর, তোমার জন্য রান্না করেছিলাম। আজকে রাত্রে আমাদের বাসায় খাওয়া দাওয়া করে এরপর তুমি তোমাদের বাসায় যাবে। আন্টি হঠাৎ এসব রান্না করতে গেলেন কেন? আমি তো বাসা থেকে খেয়ে এসেছিলাম, এখন তো পুরো পেট ভরা, এখন খাওয়া দাওয়া করব না। এখন খাওয়া দাওয়া না করো, কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে এরপর বাসায় যাবে। এখানে এসে বসো তুমি। খাদিজা হা করে দাঁড়িয়ে কি দেখছিস? যা সাগরের জন্য মিষ্টি নিয়ে আয় ফ্রিজ থেকে। হ্যাঁ আম্মু, যাইতেছি। খাদিজা চলে গেল রান্নাঘরে। বেশ কিছুক্ষণ পর খাদিজা সাগরের জন্য মিষ্টি নিয়ে আসলো। সাগরকে মিষ্টি দিয়ে সাগরের পাশে বসে পড়ল। হঠাৎ এত আপ্যায়ন করতেছে সাগর, কিছু বুঝে উঠতে পারছে না। মিষ্টি খাওয়া শেষ করে সাগর কিছুক্ষণ বসে রইল। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু আর রাসেল ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে রাসেল বলতে লাগলো, কিরে সাগর, কোথায় আছিস তুই এখন? একটু মতিন মামার চায়ের দোকানে আয় তো। আজকে সব বন্ধুরা বসে পার্টি দিব। সামনের মাসে সুমনের বিয়ে। ও আচ্ছা, এটার জন্য পার্টি দিবি? আমি কিছুক্ষণ পর আসতেছি, রাখলাম তাহলে এখন। সাগর ফোনটা কেটে দিয়ে খাদিজার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি আমি আজকে চলে যাই, কালকে না হয় খাবো। বন্ধুরা পার্টি দিবে তো তাদের সাথে গিয়ে মজা করব। ঠিক তোমার জন্য এত কষ্ট করে রান্না করলাম, তুমি না খেয়ে চলে যাবে? অল্প হলেও খেয়ে যাও। আছে, আমাকে অল্প কিছু খাবার দেন, আমি অল্প খাবার খেয়ে চলে যাব। খাদিজা সাগরকে খাবার দিয়ে দিল। খাবার খাওয়া শেষ হতেই সাগর চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে মতিনে চায়ের দোকানে চলে গেল। গিয়ে দেখে সবাই বসে আছে। সাগরকে দেখে আর রাসেল বলতে লাগলো, ওই তো সাগর চলে এসেছে, বস এখানে। সাগর বসে পড়তে সুমন বলতে লাগলো, আমরা বেশি কিছু খাবো না, তোর বউকে এক রাতের জন্য দিয়ে দে, খেয়ে ছেড়ে দিব। কি বলিস রাসেল? আরে সাগরের কথা শুনে সবাই হাসাহাসি করতে লাগলো। এদিকে সুমন তো রেখে ফায়ার হয়ে আছে, কি বলবে বুঝে উঠতে পারছে না। শালা মজা করছি আমি। এক কাজ কর, যেহেতু আমাদেরকে খাওয়াবি, চল আমরা কাচ্চি ডাইনে চলে যাই, কাচ্চি খেয়ে আসি। আর একটা কথা, তোর পকেটে টাকা আছে তো? আবার রেস্টুরেন্টে গিয়ে বলবি না তো তোর পকেটে টাকা নেই। সবাই চলে আসলো কাচ্চি ডাইনে। খাওয়া দাওয়া করে সাগর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু সেই দরজা খুলে দিল আর বলতে লাগলো, কি রে, সেই সন্ধ্যাবেলা বের হয়েছিস? এতক্ষণ কোথায় ছিলি? রাত 11টা বেজে গেছে। সুমনের তো বিয়ে, এটার জন্য সে আজকে আমাদেরকে ট্রিট দিয়েছে, তাই আর কি রেস্টুরেন্টে গিয়েছিলাম সবাই খাওয়া দাওয়া করার জন্য। ও আচ্ছা, এখন তো আর খাবার খাবি না, যা গিয়ে ঘুমা। সাগর কিছু না বলে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়তেই ঘুমের দেশে পাড়ি জমালো। দেখতে দেখতে সকাল হয়ে গেল। পরদিন সাগর চলে গেল কলেজে। এভাবে দেখতে দেখতে কেটে গেল 6টি মাস। রাতে খাবার টেবিলে বসে আছে সাগর আর তার আব্বু এবং আয়েশা। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, সাগর 6 মাস তো হয়ে গেছে, এখন তাহলে বিয়ের কথাবার্তা শুরু করে দিই। আব্বু তুমি কি এই 6 মাস গুনে গুনে রাখছিলে নাকি? একেবারে ঠিক টাইমে তুমি বলেছো যে 6 মাস হয়ে গেছে। ঠিক হ্যাঁ, আমরা এই 6 মাস গুনে গুনে রাখছিলাম, এখন 6 মাস হয়ে গেছে। এখন তাহলে মেয়ের পরিবারের সাথে কথা বলি। ঠিক আছে, তোমরা মেয়ের পরিবারের সাথে কথা বলো, আর বিয়ে কিন্তু অনুষ্ঠান করে হবে না। আমি অনুষ্ঠান করে বিয়ে করব না। ঠিক আছে, তুই যেভাবে চাইবি ওইভাবেই বিয়ে হবে তোর। যেহেতু তুই বলতেছিস অনুষ্ঠান করে বিয়ে করবি না, তাহলে কালকে তোর বিয়ে দিয়ে দিই। অনুষ্ঠান করে বিয়ে করব না বলেছি বলে কি কালকেই বিয়ে দিয়ে দিবে? হ্যাঁ, কালকেই বিয়ে দিয়ে দিব, কালকে রাতে বিয়ে হবে তোদের। কিন্তু আমি তো মেয়ে দেখি নাই, কার সাথে বিয়ে দিবে? আমাকে মেয়ের ছবি দেখাও। তুই না ওই দিন বলেছিলি যে 6 মাস পর আমরা যার সাথে বিয়ে দিব তার সাথেই বিয়ে করবি। সো এখন মেয়ে দেখতে চাইতেছিস কেন? যার সাথে বিয়ে দিব তার সাথেই বিয়ে হবে তোর। মেয়েটা কালো হোক আর ফর্সা হোক। সাগর আর কিছু বলল না। খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। এদিকে সাগরের আব্বু ফোন দিল খাদিজার আম্মুর কাছে আর বলতে লাগলো, বিআইন সাহেবা, সাগর তো বিয়ে করতে রাজি হয়ে গেছে। আমি চাইতেছি কালকে সাগর আর খাদিজার বিয়েটা দিয়ে দেওয়ার জন্য। আপনারা কালকে খাদিজাকে নিয়ে চলে আসবেন আমাদের বাসায় সন্ধ্যার দিকে। বেআইন সাহেব, এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন? আমি তো আমার মেয়ের জন্য আর কিছু কেনাকাটা করি নাই, তাকে কি দিব এখন?
বিআইন সাহেবা, আমি কি আপনাদের কাছ থেকে কোনো কিছু চাইছি যে আপনারা আমাকে এইসব দেন? আমার কোনো কিছুই লাগবে না। আমার যা আছে আলহামদুলিল্লাহ। আমার ছেলে এবং মেয়ে অনায়াসে চলে যেতে পারবে। ঠিক আছে, তাহলে আমি কালকে চলে আসবো খাদিজাকে নিয়ে। তবে তাদের দুজনের তো মার্কেট করতে হবে অল্প হলেও। আপনারা কালকে চলে আসেন, না হয় একেবারে মার্কেট করে বের হব। আমি সাগরকে সারপ্রাইজ দিতে চাইতেছি। আপনি এক কাজ করেন, আপনি খাদিজার জন্য কেনাকাটা করেন, আর এইদিকে আমি না হয় সাগরের জন্য কেনাকাটা করব। ঠিক আছে। সাগরের আব্বু আরও কিছুক্ষণ কথা বলা শেষ করে ফোনটা রেখে দিল। পরের দিন সকাল থেকে সাগর আর খাদিজার বিয়ের হালকা পাতলা কেনাকাটা হয়ে গেল। সন্ধ্যায় দু পরিবার বসে আছে, এমন সময় সাগর নিচে আসলো। খাদিজার আব্বু আম্মুকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার আঙ্কেল আন্টি, আপনারা এখানে কি করেন? তোমার বিয়ে আমাদেরকে দাওয়াত দিয়েছে, তাই দেখতে আসলাম। তোমার বউ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। ও আচ্ছা। সবাই কথা বলতেছে, এমন সময় কাজী আসলো। সাগর আর খাদিজার বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। এদিকে সাগর এখনও জানে না কার সাথে বিয়ে হয়েছে। রাত প্রায় 12টা। এমন সময় সাগর তার রুমে প্রবেশ করলো। সাগরের আশা দেখে খাদিজা কিছুটা নড়েচড়ে বসলো। সাগর দরজাটা লাগিয়ে দিয়ে খাটের কাছে যেতে খাদিজা নিচে নেমে সাগরকে সালাম করলো। সাগর খাদিজার ঘুমটা ওঠাতেই দেখতে পেল খাদিজাকে দেখে বলতে লাগলো, এই তুমি এখানে কি করো? আমার বউ কোথায়? আমার বউকে কোথায় লুকিয়ে রেখেছো? তাড়াতাড়ি বের করো। আমি হচ্ছে আপনার বউ, আমার সাথে বিয়ে হয়েছে আপনার। তুমি মিথ্যা কথা বলতেছো। আমি জানি, সত্যি সত্যি বলো আমার বউ কোথায়, না হলে কিন্তু আমি আম্মুকে ডাকতে বাধ্য হব। একবার ডেকে দেখেন আপনার কি অবস্থা করি। সাগর যে তার আম্মুকে ডাকতে যাবে, এমন সময় খাদিজা ধাক্কা দিয়ে সাগরকে ফেলে দিল বিছানায়। শাড়িটা খুলে রেখে সাগরের বুকের উপর উঠে বসে পড়ল আর বলতে লাগলো, আমাকে অনেক কিছু বলেছিস কিন্তু কিছু বলি নাই। আজকে তোর ওইটা বিড়ালকে খাইয়ে দিব। বললেই হলো নাকি? আমার টুনটুনি কেটে বিড়ালকে খাইয়ে দিবেন? আগে তো বিড়াল মারি, এরপর দেখি বিড়াল কতটুকু খেতে পারে আমারটা। এই বলে সাগর খাদিজাকে তার নিচে ফেলে দিয়ে খাদিজার ঠোঁটজোড়া তার দখলে করে নিল। আস্তে আস্তে করে সাগর খাদিজার ঠোঁটজোড়া চুষতেছে আর খাদিজা ব্লাউজ খুলতেছে। বেশ কিছুক্ষণ পর সাগর খাদিজার বুকে, পিঠে, গালে এবং বিভিন্ন জায়গায় কিস করতে লাগলো। কিস করা শেষ হতেই খাদিজা বলতে লাগলো, আগে আমার সাথে এরকম করতেন, এখন আদর করতেছেন, করেন ভালোভাবে, দেখি কতটা আদর করে সুখ দিতে পারেন আমাকে। তুমি আমার ছাত্রী ছিলে, এখন তো আমার বউ হয়ে গেছো। এখন তোমাকে আদর করে মন ভরিয়ে দিব। এই বলে সাগর খাদিজাকে আদর করতে লাগলো। হঠাৎ খাদিজা চিৎকার করে উঠল। খাদিজার চিৎকার শুনে সাগর তাড়াতাড়ি করে তার ঠোঁটজোড়া খাদিজার ঠোঁটের সাথে একত্রিত করে দিল। বাকিটা ইতিহাস, আর বলবো না। আজকের গল্পটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।